চুরি করা অর্থে পারমাণবিক কর্মসূচি চালিয়েছে উত্তর কোরিয়া, জাতিসংঘের প্রতিবেদন। মঙ্গলবার শুরু ট্রাম্পের অভিশংসন বিচার। ভূমধ্যসাগরে এরদোগানের পদক্ষেপ ইতিবাচক, জানালেন মেরকেল। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মোদির সঙ্গে বাইডেনের প্রথম ফোন আলাপ। সূচির সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিকে। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিল মিয়ানমারের সামরিক সরকার। তুরস্ককে F-35 দেবে না যুক্তরাষ্ট্র। মিয়ানমারের সেনা সংশ্লিষ্ট বিনিয়োগ ত্যাগের ঘোষণা সিঙ্গাপুরের ব্যবসায়ীর। এবং আল-আকসা মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তাণ্ডব। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন বিচার মঙ্গলবার সিনেটে শুরু হচ্ছে। দ্রুত বিচার শেষ করতে সিনেটের নেতারা একটি সময়সীমা নিয়ে একমত হয়েছে। 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটালে প্রাণঘাতী হামলার জন্য সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। ডেমোক্র্যাটরা বলছেন ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার মতো যথেষ্ট প্রমাণ রয়েছে। তবে ট্রাম্পের আইনজীবীরা বলছেন হামলার সঙ্গে ট্রাম্পের সম্পৃক্ততা নেই এবং এই অভিশংসন বিচার অসাংবিধানিক। মঙ্গলবার তারা বিচারের আইনি এখতিয়ারকে চ্যালেঞ্জ জানাবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প হলেন একমাত্র প্রেসিডেন্ট যিনি দুবার অভিশংসন বিচারের মুখোমুখি হলেন। এবার যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না তিনি। ট্রাম্পকে অভিশংসিত করতে 100 আসনের সিনেটের 2/3 সমর্থন প্রয়োজন। সিনেটে ডেমোক্র্যাটদের আসন রয়েছে 50টি। রিপাবলিকানরা তাদেরকে সমর্থন জানাবে এমন ইঙ্গিত খুব বেশি নেই। সোমবার বিচারপূর্ব এক বিবৃতিতে ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছেন অভিশংসন বিচার অসাংবিধানিক, কারণ ট্রাম্প দায়িত্ব ছেড়ে দিয়েছেন এবং এখন তিনি একজন নাগরিক। পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের পদক্ষেপকে ইতিবাচকভাবে নিয়েছে জার্মানি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে টেলিকনফারেন্সে কথা বলেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। জার্মানির চ্যান্সেলর এরদোগানকে বলেছেন পূর্ব ভূমধ্যসাগর নিয়ে তুরস্কের পদক্ষেপকে তিনি স্বাগত জানিয়েছেন। সোমবার জার্মান সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। মেরকেল বলেছেন এখন আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া খুবই জরুরি। অতীতে সাইপ্রাস এবং গ্রিসের জলসীমায় তেল গ্যাস অনুসন্ধানকারী জাহাজ পাঠিয়ে ইউরোপীয় ইউনিয়নকে উদ্বেগে রেখেছিলেন এরদোগান। তার দাবি ছিল ওই এলাকা তুরস্কের জলসীমার মধ্যে পড়ে। ইউরোপীয় ইউনিয়ন সাইপ্রাস এবং গ্রিসের তীব্র নিন্দা জানায়। এ নিয়ে তুরস্ক এবং গ্রিসের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। ইউরোপীয় ইউনিয়ন বারবার তুরস্ককে ওই তেল এবং গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়। সেই সঙ্গে এলাকায় তেল এবং গ্যাসের অনুসন্ধান বন্ধ করার আহ্বান জানায়, কিন্তু সেই অনুরোধ সাড়া দেননি এরদোগান। গত ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত নেয় যে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হবে। তখন বিবৃতি দিয়ে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছিল তুরস্ক একতরফাভাবে উস্কানিমূলক কাজ করে যাচ্ছে। সেই শীর্ষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শুধু কয়েকজন নেতা বা কর্মকর্তার উপর হবে না, আরও ব্যাপক নিষেধাজ্ঞা জারি করা হবে। তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সেক্ষেত্রে ব্যাহত হতো। মার্চে ইউরোপীয় ইউনিয়ন সম্মেলনে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর জো বাইডেনের সঙ্গে সোমবার প্রথম ফোন আলাপ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 20 জানুয়ারি আমেরিকার 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। সেই সময় টুইট করে অভিনন্দন জানিয়েছিলেন মোদী, তবে সরাসরি কথা হলো এই প্রথম। সোমবার রাতে টুইট করে মোদী নিজেই কথা জানিয়েছেন। এ সময় আঞ্চলিক ইস্যু, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আন্তর্জাতিক নিয়মনীতি মেনে একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা হয়েছে এই দুই রাষ্ট্রপ্রধানের। টুইটে মোদী লিখেছেন তার সাফল্য কামনা করছি, স্থানীয় বিষয় এবং আমাদের যৌথ অংশীদারিত্বের বিষয়ে কথা হয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ঐক্যমত হয়েছি আমরা। ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে এবং দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বলে জানান নরেন্দ্র মোদী। মিয়ানমারের কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিকে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এসব কথা বলেছেন। সোমবার যুক্তরাষ্ট্র জানায় জনগণের ভোটে নির্বাচিত সরকারের সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভ সহ দক্ষিণ পূর্ব এশিয়া দেশটির জনগণের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। জনসমাগমে
বিধিনিষেধ আরোপের ঘটনায় উদ্বেগ প্রকাশের কথা জানিয়েছেন নেড প্রাইস। এদিকে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর দেশটির সঙ্গে উচ্চ পর্যায়ের সামরিক এবং রাজনৈতিক যোগাযোগ ছিন্নের কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন। বার্তা সংস্থা এএফপি বলছে, মঙ্গলবার তার এই ঘোষণা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিকে আন্তর্জাতিকভাবে একঘরে করতে নেওয়া প্রথম কোনো উদ্যোগ। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন বলেছেন, সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সঙ্গে উচ্চ পর্যায়ের সব রাজনৈতিক এবং সামরিক যোগাযোগ স্থগিত করা হয়েছে। মিয়ানমারের এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ থেকে বাস্তুচ্যুত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের সামরিক শাসক মিন অং হা। সোমবার জান্তার ক্ষমতা দখলের 8 দিন পর প্রথম টেলিভিশন ভাষণে জেনারেল মিন এই প্রতিশ্রুতি দিয়েছেন। তবে অতীতের মতোই রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেননি তিনি। সেনা অভ্যুত্থানের বিরোধিতা করে সোমবার টানা তৃতীয় দিনের মতো বিপুল গণজমায়েত বিক্ষোভ হয়েছে। এদিন সর্বাত্মক ধর্মঘট পালন করা হয়। বিক্ষোভ দমনে কিছু কিছু স্থানে কারফিউ সহ জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ভাষণে জেনারেল মিন অং হা দমনপীড়নের ভয়ভীতি দেখানোর বদলে ক্ষমতা দখলের কারণ ব্যাখ্যার দিকে মনোযোগী ছিলেন। নাগরিকদের প্রতি আবেগের বশবর্তী না হয়ে সত্য তথ্য উপাত্ত দেখার আহ্বান জানান তিনি। জেনারেল বলেন, তার শাসনামল 2011 সাল পর্যন্ত চলা 49 বছরের সামরিক নিয়ন্ত্রণের মতো হবে না, সত্যিকারের এবং নিয়মতান্ত্রিক গণতন্ত্র অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন মিন অং হা। তবে সেই ভাষণ কাজে লাগেনি। বিবিসি বলছে, জেনারেলের ভাষণ অভ্যুত্থানের বিরোধীদের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ছবি দেখা গেছে যেখানে মানুষজন টিভি স্ক্রিনের সামনে থালা বাসন পিটিয়ে প্রতিবাদ করছেন। ভাষণে জেনারেল মিন রোহিঙ্গা শব্দটি ব্যবহার না করে বাংলাদেশ থেকে বাস্তুচ্যুত মানুষের কথা উল্লেখ করেছেন। বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরতের বিষয়ে একটি টুইট বার্তা শেয়ার করেছেন তিনি আরও বলেছেন, ইউডিপি ক্যাম্প থেকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের পুনর্বাসনের কাজও অবিলম্বে বাস্তবায়ন করা হবে। অবশ্য তিনি বাংলাদেশের রোহিঙ্গাদের কক্সবাজার ক্যাম্প অথবা ভাষান্তরের কথা উল্লেখ করেননি। প্রজন্মের পর প্রজন্ম ধরে রোহিঙ্গারা রাখাইনে থাকলেও মিয়ানমার তাদের নাগরিক বলে স্বীকার করে না। উগ্র বৌদ্ধবাদকে ব্যবহার করে সেখানকার সেনাবাহিনী ইতিহাসের বাঁকে বাঁকে স্থাপন করেছে সাম্প্রদায়িক অবিশ্বাসের চিহ্ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তন হলেও F-35 জঙ্গি বিমান বিক্রি নিয়ে নীতির পরিবর্তন হবে না বলে জানিয়েছেন মার্কিন সামরিক কর্মকর্তা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কির্বি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তুরস্কের কাছে F-35 জঙ্গি বিমান বিক্রি স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছিল তা প্রত্যাহার করবে না বর্তমান জো বাইডেন প্রশাসন। তিনি বলেছেন, আমেরিকার কাছ থেকে F-35 পেতে হলে তুরস্ককে রাশিয়ায় তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। জন কির্বি রোববার এক মন্তব্যে বলেছেন, F-35 এবং S-400 একসঙ্গে রাখা যাবে না। S-400 এর ব্যাপারে ওয়াশিংটনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। কির্বি আরও বলেছেন, তুরস্ক গত এক দশকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট কেনার সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু তা না করে আমেরিকার F-35 জঙ্গি বিমান কেনার যোগ্যতা হারিয়েছে আঙ্কারা। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনা প্রথম ন্যাটো জোটভুক্ত দেশ। 2017 সালে এ ধরনের 4টি ব্যবস্থা সংগ্রহের জন্য রাশিয়ার সঙ্গে $520 কোটি চুক্তি করে তুরস্ক। 2019 সালের জুলাই মাসে এই ব্যবস্থা আঙ্কারাকে সরবরাহ শুরু করে মস্কো, যে প্রক্রিয়া এখনও চলছে। সিঙ্গাপুরের এক বিখ্যাত ব্যবসায়ী জানিয়েছেন, মিয়ানমারের সেনাবাহিনীর সংশ্লিষ্ট তামাক কোম্পানিতে বিনিয়োগ প্রত্যাহার করবেন তিনি। গত সপ্তাহে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর তিনি এ ঘোষণা দিলেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। হংকংয়ে নিবন্ধিত গেমিং গোষ্ঠা রাজ্জার এর সহ-প্রতিষ্ঠাতা লিম কালিং মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, RMH সিঙ্গাপুর লিমিটেডের মাধ্যমে ভার্জিনিয়া টোবাকো কোম্পানিতে তার বিনিয়োগ রয়েছে। মিয়ানমারের এই কোম্পানির 49% মালিকানা তার রয়েছে। ভার্জিনিয়া টোবাকোর বাকি মালিকানা মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস লিমিটেডের। 2019 সালের জাতিসংঘ প্রতিবেদন অনুসারে মিয়ানমারের সেনাবাহিনী যে দুটি শিল্প গ্রুপ পরিচালনা করে, এটি সেগুলির একটি। লিম কালিং বলেছেন, মিয়ানমারের সাম্প্রতিক ঘটনা আমাকে বড় উদ্বেগে ফেলেছে। তিনি জানান, RMH থেকে নিজেকে প্রত্যাহারের যৌক্তিক কারণ খুঁজছেন, তবে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি। 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের বিদেশি বিনিয়োগকারীরা নজরদারির আওতায় এসেছেন। জাপানের পানীয় কোম্পানি কিরিন হোল্ডিংস গত সপ্তাহে মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত কোম্পানির সঙ্গে বিয়ারের চুক্তি বাতিল করেছে।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। সোমবার সকালে ৪৭ বসতি স্থাপনকারী ইসরায়েলি পুলিশের ছত্রছায়ায় মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে তাণ্ডব চালায়। বিবৃতিতে বলা হয়েছে, মসজিদের আল মুগারবা গেট দিয়ে প্রবেশ করে তারা তাণ্ডব চালিয়েছে। এর আগে রোববার ১০৬ ইহুদি বসতি স্থাপনকারী পুলিশের নিরাপত্তা নিয়ে আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। ২০০৩ সাল থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ বসতি স্থাপনকারীদের আল আকসা মসজিদে প্রবেশের অনুমতি দিয়ে আসছে। ফিলিস্তিনি ধর্মীয় কর্তৃপক্ষের আপত্তি সতর্কতা সত্ত্বেও ইহুদি বসতি স্থাপনকারীরা মসজিদে প্রবেশ করে উস্কানিমূলক আচরণ করে আসছে। সারা বিশ্বের মুসলমানরা জেরুজালেমের আল আকসা মসজিদকে তাদের পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে। মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরেই মুসলমানদের কাছে আল আকসার অবস্থান। অন্যদিকে টেম্পল মাউন্ট হিসেবে ইহুদিদের কাছে পরিচিত এই স্থানটি তাদের কাছে পবিত্র স্থান। ইহুদিদের দাবি, প্রাচীন দুইটি ইহুদি মন্দির এর নিচে অবস্থান করছে। ১৯৬৭ সালের ৬ দিনের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েলি বাহিনী মসজিদুল আকসা সহ পুরো জেরুজালেম শহর দখল করে নেয়। তখন থেকেই মসজিদটি ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে।